রাতে ডিনার করার সময় আমার স্বামী বলল, তোমার প্রাক্তন বয়ফ্রেন্ড আজ আমার সঙ্গে অফিসে দেখা করতে এসেছিল। সে নাকি এখনো তোমাকে ভালোবাসে। কথাটা শুনে আমার ভাত গলায় আটকে গেল। আমি দুবার কাশি দিলাম। ফাহিম, স্বামী, পানির গ্লাস এগিয়ে দিলেন। ফাহিম আবার বলল, লোকটাকে আমার বেশি সুবিধার মনে হচ্ছিল না, কেন জানি সব কিছু কেমন মিথ্যে মনে হলো। আমি বললাম, আপনার সঙ্গে দেখা করেছে কিভাবে? আপনি তো সচরাচর সবার সঙ্গে দেখা করেন না। সে তোমার বন্ধু হিসাবে নিজেকে পরিচয় দিয়ে এসেছে, তারপর আর অমত করিনি। তুমি তো জানো, তোমার গুরুত্ব আমার কাছে সবচেয়ে বেশি। কতক্ষণ ছিল? ঘন্টাখানেক। এতক্ষণ ধরে তার সঙ্গে কিসের কথা বলেছেন? তুমি তো এসব কিছু বলো নাই, তাই ওনার কাছ থেকে শুনলাম। আমারও তেমন কাজের চাপ ছিল না, তাই শুনলাম বসে বসে। আমার খাওয়া বন্ধ হয়ে গেল। ঘন্টাখানেক ধরে সে কি কি বলেছে সেটাই বুঝতে পারছি না। আমি নেস থেকে কিছু জিজ্ঞাসা করতে পারছি না। বিয়ের আগে আমি একজনকে ভালোবাসতাম সত্যি। ওর নাম ছিল নাদিম হোসেন। কিন্তু পরিস্থিতির কারণে আমাদের বিয়েটা হয়নি। তবে নাদিম নিজেও আমার থেকে অনেকটা দূরে চলে গেছে তখন। কিন্তু আজ ৮ বছর পর হঠাৎ কী কারণে সে ফাহিমের সঙ্গে দেখা করতে এসেছে? সে তো সরাসরি আমার সঙ্গে কথা বলতে পারত। কিন্তু তা না করে ফাহিমের কাছে কেন? রুমকি কি ঘুমিয়ে গেছে? আমাদের একমাত্র মেয়ের নাম রুমকি। হ্যাঁ, ঘুমিয়ে গেছে। মনে করো আমি যদি এখন আঘাত করি, মারি, তাহলে তুমি কি করবে? আমি চুপ করে রইলাম। ফাহিমের খাবার শেষ হয়ে গেছে। সে উঠতে উঠতে বলল, খাওয়া শেষ করে ১ কাপ ঠান্ডা কফি নিয়ে ব্যালকনিতে আসো। কথা আছে তোমার সঙ্গে। ফাহিম চলে গেল, আমি আর কিছু খেতে পারলাম না। সব কিছু রান্নাঘরে রেখে কফি বানালাম। তারপর কফি নিয়ে ব্যালকনিতে গেলাম। ফাহিম সিগারেট ধরিয়ে বসে আছে। ফাহিম বাইরের দিকে তাকিয়ে বলতে লাগলো, লাঞ্চ টাইমের কিছুক্ষণ আগে নাদিম সাহেব আমার সঙ্গে দেখা করতে আসে। আমি তার সঙ্গে করমর্দন করে বসতে বললাম। চায়ের কাপ হাতে নিয়ে একটা চুমু দিয়ে সে বলল, আমি আপনার স্ত্রী সাবেক প্রেমিক। আমি শুধু তার বন্ধু নই, ভালোবাসার মানুষও ছিলাম। এখনও তাকে অনেক ভালোবাসি আমি। আমি বললাম, তাহলে বিয়ে করেননি কেন? আমি তো এসব জানতাম না। করতে চেয়েছিলাম, কিন্তু আমার পরিবার থেকে সমস্যা ছিল, তাই করতে পারিনি। আপনার স্ত্রী মানে নাতাশা রাজি ছিল পালিয়ে যাবে আমার সঙ্গে, কিন্তু আমি তাকে নিয়ে পালাতে পারিনি। ও আচ্ছা, তাহলে তো নিশ্চয়ই ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছিলেন। তাহলে আবার কেন এসেছেন? ৮ বছরের মধ্যে আমার অনেক পরিবর্তন হয়ে গেছে। স্বভাব চরিত্র খুব খারাপ হয়ে গেছে তো। আপনি অনেক বড়লোক, আপনার টাকার কোনো অভাব নেই। তাছাড়া আমার ভালোবাসার মানুষটিও আপনার কাছে। আচ্ছা, আপনি সব দিক থেকে সুখী মানুষ, তাই আমিও এইটুকু সুখে থাকতে চাই। কেউ কি নিষেধ করেছে? আপনি যদি বেশ কিছু টাকা আমাকে দিতেন, তাহলে আমি একটু সুখে থাকার চেষ্টা করব। আমি টাকা দিয়ে কেন দিব? আপনার একটা সম্মান আছে, আমার কিছুই নেই। তাই আপনি নিজের সম্মান বাঁচানোর জন্য টাকা দিবেন। আমার সম্মান কেন নষ্ট হবে? পরিকল্পনা করে কাউকে অসম্মান করতে চাইলে সেটা অবশ্যই করা সম্ভব। আমিও সেটাই করব। ঠিক আছে, আপনি আপনার চেষ্টা চালিয়ে যেতে পারেন, কোনো আপত্তি নেই। আপনি কি আমাকে টাকা দেবেন না? নাতাশার বাবার কাছ থেকে কত টাকা নিয়ে তারপর পদ থেকে সরে গেছেন? আপনি কিভাবে জানেন? অনুমান করে। আপনি যেহেতু আমার কাছে টাকা চাইতে এসেছেন, সেহেতু এরকম কিছু কাজ আগেও করেছেন বলে মনে হচ্ছে। হয়তো সেদিন নাতাশার বাবার কাছ থেকে টাকা নিয়ে তার জীবন থেকে সরে গেছেন। বেশ বুদ্ধিমান আপনি, ঠিক বুঝতে পারছেন। দেখুন মিস্টার নাদিম হোসেন, আমার যথেষ্ট ধৈর্য ধরার ক্ষমতা আল্লাহ দিয়েছেন। আপনি যদি মনে করেন যে আমি আপনার কথায় বিচলিত হব, তাহলে ভুল করছেন। আমার কাছে দ্বিতীয় রাস্তা আছে। যেমন, একসঙ্গে দুটো বলা যাবে না। প্রথম পদ্ধতি কাজ না করলে তারপর দ্বিতীয় পদ্ধতি। ঠিক আছে, আর ১ কাপ চা খাবেন? নাদিম সাহেব কিছু না বলে তখন আমার চেম্বার থেকে বেরিয়ে গেল। আমি তার চিন্তা মাথা থেকে সম্পূর্ণ বের করে দিলাম। ৩৮ বছর বয়সে এসে স্ত্রীর প্রাক্তনকে নিয়ে মাথা ব্যথা করার কোনো প্রয়োজন মনে করি না। এইটুকু বলে ফাহিম থামল। ততক্ষণে তার হাতে থাকা কফি শেষ হয়ে গেছে। ঘড়িতে তখন রাত ১২টার বেশি বেজে গেছে। এখন আমাদের ঘুমানোর সময় হয়ে গেছে। আমি কিছু বলার আগে ফাহিম চেয়ার ছেড়ে উঠে গেল। প্রসঙ্গটা নিয়ে আমার কথা বলতে সাহস হচ্ছে না। কিন্তু নাদিম কি সত্যি সত্যি বাবার কাছ থেকে টাকা নিয়েছে? এটা মগজে ঘুরছে। ভাবলাম বাবার কাছে জিজ্ঞাসা করতে হবে। আর যদি সত্যি সত্যি বাবার কাছ থেকে টাকা নিয়ে থাকে, তাহলে তো নাদিম আমার সঙ্গে প্রতারণা করেছে। বিছানায় শুয়ে ফাহিম বলল, নাদিম সাহেবের সাথে বিকেলে আবার কথা হয়েছে আমার। কি কথা? সে আমার নাম্বারে কল করেছিল, তারপর সে আমাদের রুমকিকে কিডন্যাপ করার হুমকি দেয়। আমার বুকটা কেঁপে উঠল। আমি অন্ধকারে তার দিকে তাকিয়ে রইলাম। পরবর্তী কথা শোনার জন্য অপেক্ষা করতে লাগলাম।
লোকটা খুব খারাপ বলে মনে হচ্ছে। তাছাড়া তার মনের মধ্যে লুকোনো কোনো রহস্য আছে বলে আমার ধারণা। আপনি কি টাকা দিতে রাজি হয়েছেন? একটা কথা বলবো? বলেন। তোমার সঙ্গে নাদিম সাহেবের কথা হয়েছে? এসব পদ্ধতি তুমি তাকে শিখিয়ে দিয়েছো, তাই না নাতাশা? আমার কলিজা কাঁপিয়ে গেল তার এই কথা শুনে। আমি কি বলবো বুঝতে পারছি না। শুধু ঠোঁট নেড়ে বললাম, আপনি কি বলেন এসব? নাদিম সাহেব যে নাম্বারে আমাকে কল দিয়েছে সেটা আমার একান্ত পার্সোনাল নাম্বার। তুমি আর মা ছাড়া আর কেউ কল করে না, কারণ এই নাম্বার কারো কাছে নেই। সুতরাং সে নাম্বার আমার এই নাম্বার কোথায় পেয়েছে? কিন্তু তাই বলে আমি দেবো কেন? সেটাই তো জানতে চাই। তুমি কেন তাকে নাম্বার দিবে? রুমকিকে কিডন্যাপ করার বুদ্ধি দিবে? আমার সঙ্গে তার কোনো কথা হয়নি। ঠিক আছে, কার সঙ্গে কথা হয়েছে কার সঙ্গে কথা হয়নি সেটা আমি বের করব। এখন তবে ঘুমাও। আর ঘুমের আগে একটা কথা বলি, এসব করে কোনো লাভ নেই। এত বছর পর প্রাক্তনের সঙ্গে পালানোর পরিকল্পনা করে মস্ত বোকামি করবা। আমি আর কিছু বলতে পারলাম না। সে আমাকে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে চুপ হয়ে গেল। আমি আর ঘুমোতে পারিনি। শুধু ভাবতে লাগলাম কিভাবে ফাহিমকে বোঝাবো আর নাদিমকে কেন এরকম করছে। রাত ৩টার দিকে আমাদের কলিং বেলটা বেজে উঠল। আমি সজাগ ছিলাম। ফাহিমকে ডাক দিয়ে ঘুম থেকে জাগ্রত করলাম। তারপর বাতি অন করে ফাহিম চলে গেল দরজার দিকে। দরজা খুলে দেওয়ার আগে সে দেখলো দরজার ওপাশে অনেক পুলিশ দাঁড়িয়ে আছে। ফাহিম আমাকে বলল, পুলিশ এসেছে কেন? আমি বললাম, জানি না তো। তুমি ভেতরে যাও, আমি দেখি। আমি ভিতরে এসে পর্দা ধরে দাঁড়িয়ে রইলাম। ফাহিম দরজা খুলে দিল। ১০-১২ জন পুলিশ বাসার মধ্যে প্রবেশ করলো। পুলিশের কথা ছিল এলোমেলো, তবে সেটুকু সাজিয়ে বললে এরকম হয়। নাদিম খুন হয়েছে বিকালে। সে বাসায় যে থাকতো সেই বাসাতে তার লাশ পাওয়া গেছে। বিকালে ফাহিম নাকি নাদিমের বাসায় গিয়েছিল। পুলিশ এতক্ষণ ধরে তদন্ত করে আমাদের বাসা খুঁজে বের করেছে। ফাহিম সেই বাসা থেকে বের হওয়ার সময় বেশ নার্ভাস লাগছে। দারোয়ানও সিসিটিভি ফুটেজ দেখে পুলিশের ধারণা যে ফাহিম খুনটা করেছে। আমি তাড়াতাড়ি নাইট ড্রেস পরিবর্তন করে ড্রয়িং রুমে গেলাম। পুলিশ ততক্ষণে ফাহিমকে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিয়ে ফেলেছে। ফাহিম আমার দিকে তাকিয়ে বলল, বিশ্বাস করো আমি কিছু করিনি। বিকেলে সেই বাসায় আমি ঠিকই গিয়েছিলাম, কিন্তু তারপর সে তখন লাশ হয়ে পড়েছিল। পুলিশ ফাহিমকে নিয়ে যাচ্ছে, আমি তাদের সঙ্গে সঙ্গে নিচে গেলাম। কোনো লাভ হবে না যেন বারবার অনুরোধ করতে লাগলাম, কিন্তু পুলিশ ফাহিমকে নিয়ে চলে গেল। আমি তাড়াতাড়ি এসে উপরে এলাম। এখনও আমার শাশুড়িও সবাইকে জানানো দরকার। বাসায় গিয়ে বেডরুমে গিয়ে মোবাইল হাতে নিয়ে দেখি আমার মেয়ে রুমকি বিছানায় নেই। ৫ বছর বয়সী রুমকি হঠাৎ কোথায় গেল? তাকে তো ঘুমিয়ে দেখে গেলাম, কিন্তু এখন গেল কই? আমি সম্পূর্ণ বাসার মধ্যে খুঁজে দেখলাম, কিন্তু কোথাও পেলাম না। আমার কান্না পেতে লাগলো। মোবাইল হাতে নিয়ে কল দিতে দেখি ৩টা মিস কল, অপরিচিত নাম্বার, তবুও ব্যাক করলাম। ওপাশ থেকে একটা পুরুষ কণ্ঠ বলে উঠল, তোমার মেয়ে আমার কাছে আসছে নাতাশা। স্বামীর জন্য চিন্তা না করে মেয়ের জন্য চিন্তা করো। কে আপনি? আমার তোমার কেউ নয়। ভার্সিটি জীবনে কিছু ভুলের সাজা তোমাকে পেতে হবে। প্রস্তুতি গ্রহণ করতে পারো, মিস গোলাপ সুন্দরী। রুমকিকে না দেখে আমার কান্নার শব্দ বেড়ে গেল। ভার্সিটিতে আমি কি এমন করেছি যার জন্য রুমকিকে কিডন্যাপ করা হয়েছে? এদিকে ফাহিম ফেসে গেছে পুলিশের কাছে। কী ব্যাপার গোলাপ সুন্দরী, তোমার ভার্সিটি জীবনে এই পরিচিত নামটা মনে পড়ে? নাকি স্বামীর সাথে সংসার করতে অতীতের সব ভুলে গেছো? আমার মেয়ে কোথায়? আছে আমার কাছে। ও অতটুকু বাচ্চা, ওকে কেন নিয়েছেন? আপনি কি করতে চান বলুন? আপাতত কিছু বলবো না, তবে তোমার মেয়েকে যেহেতু এনেছি সেহেতু বিশাল বড় কোনো একটা উদ্দেশ্য আছে, সেটা তো বুঝতেই পারছো। আপনি যা কিছু বলার এখনই বলেন। আমার মেয়েকে এখনই ফিরিয়ে দিতে হবে। অত অধৈর্য হচ্ছে কেন? নাদিমকে খুন করার কারণে স্বামী জেলে গেছে। মেয়েকে আমরা আপ্যায়ন করে নিয়ে এসেছি। সুতরাং এবার না হয় একটু উন্মাদের মতো থাকো, তবেই না আমি কিছুটা শান্তি পাবো। মোবাইল লাইনটা কেটে গেল। আমি আবার কল দিলাম, কিন্তু রিসিভ করলো না। তাড়াহুড়োয় দরজা বন্ধ করা হয়নি। ড্রয়িং রুমে ততক্ষণে আমার হাজবেন্ডের বন্ধু পাভেল সাহেব এসেছেন। পাভেল ভাইয়েরা আমাদের উপরের তলায় থাকেন। এই ফ্ল্যাট কেনার সময় ফাহিম ও পাভেল ভাই দুজনে একসঙ্গে দুটো ফ্ল্যাট কিনেছে। পুলিশের আগমনে হয়তো এতক্ষণে বিল্ডিং ছড়িয়ে গেছে সবার মাঝে, কিংবা কেউ কেউ জানে না। আমি ড্রয়িং রুমে গিয়ে দেখি পাভেল ভাই ও তার স্ত্রী শম্পা ভাবি দুজনে এসেছেন। পাভেল ভাই বললেন, কি হয়েছে ভাবি? শুনলাম বাসায় পুলিশ এসে ফাহিমকে নিয়ে গেছে। ঘটনা কি? ভাই কিছুই বুঝতে পারছি না। আমার একটা বন্ধু নাকি খুন হয়েছে। সকালে ফাহিমের সঙ্গে দেখা করতে গিয়েছিল। বিকেলে নাকি ফাহিম তার বাসায় গিয়েছিল। এখন পুলিশ ভাবছে সে নাকি খুন করেছে। বলেন কি, মার্ডার কেস? ভাই আমার রুমকি কি হয়েছে তার? রুমকি কি কিডন্যাপ করে নিয়ে গেছে পুলিশ আসার পর?
আমি তাদের সঙ্গে সঙ্গে নিচে গিয়ে ফাহিমের কিছু অনুরোধ করি। পরে বাসায় এসে দেখি রুমকি নেই। ভাই, আমার রুমকি। বলেন কি, রুমকি কোথায়? আমি জানি না, কিচ্ছু জানি না। কে যেন কল দিয়েছে, কিন্তু আমি তাকে চিনি না। সে নাকি রুমকিকে কিডন্যাপ করেছে। কোনো মুক্তিপণ দাবি করছে? না, বলেছে পরে জানাবে। সপ্তাহখানেক পরে আমার শাশুড়ি তার মেয়ের বাসায় আছে। আমি সরাসরি আমার ছোট ননদ ফাহিমের ছোট বোন ফারহানাকে কল দিলাম। তারপর তাকে শুধু বললাম যে ফাহিমকে পুলিশ ধরে নিয়ে গেছে আর রুমকিকে কিডন্যাপ করা হয়েছে। ফারহানা তখনই বাসায় আসবে বলে কল কেটে দিল। আমি বেশ অস্থির হয়ে গেলাম। হঠাৎ করে মাথাটা প্রচণ্ড ঘুরতে লাগলো। আমি টলতে টলতে সোফায় পড়ে গেলাম। তারপর যখন চোখ মেলে তাকালাম তখন দেখি আমি হাসপাতালের বিছানায় শুয়ে আছি। আমার পাশে মা, আপু আরও অনেকেই বসে আছে। কিন্তু আমি আমার রুমকিকে কোথাও দেখতে পেলাম না। গতকাল রাত থেকে এখন পর্যন্ত যা কিছু ঘটেছে সবটাই এতক্ষণ হাসপাতালের কেবিনে বসে বসে বলছিল নাতাশা। নাতাশার সামনে বসে গভীর মনোযোগ দিয়ে সবটা শুনলেন সাজু ভাই। নাতাশা বলল, আমার হাজবেন্ড তো পুলিশের কাছে, তাই তাকে নিয়ে টেনশন নেই। কারণ তিনি যদি নিরাপদ থাকেন তবে তাহলে তো মুক্তি পাবে, কিন্তু আমার মেয়ে শয়তানদের হাতে বন্দি। সাজু ভাই বলল, যে লোকটার সঙ্গে আপনি কথা বলছেন সেই লোকটার কণ্ঠ শুনে পরিচিত বলে মনে হয়। না, আমি তার সঙ্গে আগে কথা বলেছি বলে তো মনে হয় না। খুব গম্ভীর টাইপের কণ্ঠ। কণ্ঠ শুনে বয়স অনুমান করা কঠিন। ফাহিম সাহেব যেভাবে একান্ত পার্সোনাল সিম ব্যবহার করতেন, আপনারও কি সেরকম কোনো সিম আছে? হ্যাঁ আছে। নাদিম সাহেবের বিষয়ে বিস্তারিত কিছু বলেন। কি বলবো? তার সঙ্গে শেষ দেখা হয়েছে কবে? সে কোথায় থাকতো? এসব আপনি জানতেন কি না তাই। আমার বিয়ের পর আর কোনোদিন যোগাযোগ হয়নি। সে কখনো কল দিয়েও যোগাযোগ করার চেষ্টা করেনি। গোলাপ সুন্দরী বলে আপনাকে কে কে ডাকতো? আমাদের ব্যাচের বন্ধুরা। আমি গোলাপ খুব পছন্দ করতাম। সবসময় আমার কাছে গোলাপ থাকতো। আপনার হাজবেন্ড আপনাকে কেন বলেছিল যে আপনি রুমকিকে কিডন্যাপ করার বুদ্ধি নাদিম সাহেবকে দিয়েছেন? আমি জানি না, ওর পার্সোনাল নাম্বারে আমি সত্যিই কাউকে দিইনি। বললাম তো, নাদিমের সঙ্গে আমার কোনো কথা হয়নি। তাহলে আমি কিভাবে ফাইমের নাম্বার নাদিমকে দিব? ঠিক আছে, আপনি একটু বিশ্রাম করেন। আমি একটু আপনার হাজবেন্ডের সঙ্গে দেখা করতে যাব। আমার রুম কি? আল্লাহকে ডাকুন, সব কিছু ঠিক হয়ে যাবে। কেবিন থেকে বের হয়ে ডাক্তারের কাছে নাতাশার শারীরিক অবস্থা জিজ্ঞাসা করলেন সাজু ভাই। অতিরিক্ত চাপের কারণে হঠাৎ অজ্ঞান হয়ে গেছে। শরীরের কিছুটা সমস্যা আছে, তবে ভয়ের কিছু নেই বলে জানালেন ডাক্তার সাহেব। সাজু ভাই হাসপাতাল থেকে বেরিয়ে ঘড়িতে সময় দেখে নিল। দুপুর 12টা বেজে গেছে। আপাতত সবার আগে নাতাশাদের বাসায় যাওয়া দরকার। নাদিম যেখানে খুন হয়েছে সেই বাসায় এখনও যাওয়া হয়নি। রুমকি কিডন্যাপ হয়েছে বলেই সে সরাসরি হাসপাতালে এসেছে। কিন্তু খুনের বিষয়ে এত কিছু তার জানা ছিল না। সাজু প্রথমে গেল থানায়। ফাহিম সাহেবের সঙ্গে দেখা করতে হবে। নাতাশার কথার সঙ্গে কতটুকু সত্যতা আছে কে জানে। ওসি সাহেবের কাছে নিজের পরিচয় দিয়ে সাজু ভাই ফাহিম সাহেবের সঙ্গেই দেখা করতে চায়। ফাহিম সাহেবের দিকে তাকিয়ে বোঝা যাচ্ছে তিনি কতটা চাপের মধ্যে আছেন। সাজু ভাই সরাসরি তাকে বললেন, নাদিমের বাসায় কি গিয়ে আপনি প্রথমে কি দেখেছিলেন, আর কাউকে কিছু না বলে চুপচাপ পালিয়ে আসলেন কেন? ফাহিম কিছুক্ষণ চুপ করে রইল। তারপর মাথা উঁচু করে সাজুর দিকে তাকিয়ে বলল, আমাকে সম্পূর্ণ ঠিকানা দিয়েছিল নাদিম সাহেব। আমি তার ফ্ল্যাটে গিয়ে দেখি দরজা খোলা। অনুমতি ছাড়া প্রবেশ করা ঠিক নয়, তাই বেল বাজালাম। একটু পরে একটা লোক এলো আমার সামনে। আমি নাদিম সাহেবের কথা জিজ্ঞাসা করলাম। লোকটা আমাকে ভিতরে নিয়ে গেলো। তারপর? নাদিম সাহেব তখন কোথায় ছিল? বেডরুমে। কথা হয়েছিল আপনার সঙ্গে? না, হয়নি, কারণ বেডরুমে সে মৃত অবস্থায় পড়েছিল। কথা বলার মতো ক্ষমতার বাইরে। আপনি তখন কি করলেন? আমি লাশ দেখে হতভম্ব হয়ে যাই। কিছু বুঝে ওঠার আগেই যে লোকটা দরজা খুলে দিয়েছিল সে এগিয়ে এসে তারপর তার হাতে পিস্তল ছিল। সে আমার দিকে তাকিয়ে মুচকি এসে বলল, যা দেখেছেন সব ভুলে যান। যার সঙ্গে দেখা করতে এসেছেন তিনি ঘুমিয়ে গেছেন। আপনি তখন বের হয়ে এসেছেন। তো আমি কি করতাম? আমি একটা লোক পিস্তল নিয়ে দাঁড়িয়েছে, সামনে একটা লাশ পড়েছে। আমি কি সেখানে বাহাদুরি করতে গিয়ে নিজের জীবন দেব? অবশ্যই না। আমি ভয়ে ঘামতে ঘামতে বেরোচ্ছিলাম, কিন্তু তখন সেই লোকটা বলল, যদি কাউকে কিছু বলেন তাহলে এভাবে আপনার স্ত্রী সন্তানের লাশ উপহার দেব। সেজন্য আপনি আর কাউকে জানাননি? না। রাতে বাসায় ফিরে ডিনারের সময় আমার স্ত্রীর কাছে প্রসঙ্গটা তুলে বলি, কারণ আমার মাথার মধ্যে সারাক্ষণ নাদিম সাহেব ঘুরঘুর করছে। আপনি বিষয়টা গোপন না করে এখন এই বিপদে পড়তেন না। জানি, বিপদ থেকে বাঁচার জন্য সবকিছু গোপন করতে চাইলাম, অথচ সেই বিপদেই পড়লাম। আমার মেয়েটা কেমন আছে, কোথায় আছে কে জানে। যে লোকটা ফ্ল্যাটে ছিল সে কেমন ছিল? ঠিক কোন বয়সের হতে পারে? মানে আপনার স্ত্রীর ব্যাচের সমমানের হতে পারে? হ্যাঁ, সেরকমই।
আপনি নাদিমকে অফিস থেকে বিদায় করলেন, কিন্তু বিকেলে আবার কেন গেলেন? তার সঙ্গে আমার কলে কথা হয়েছিল। কি এমন বলেছিল যার কারণে আপনি তার বাসায় যেতে বাধ্য হলেন? চুপচাপ বলেন। সে আমাকে কল করেনি তাহলে? আমি তাকে কল করেছিলাম। আশ্চর্য! তাহলে আপনার স্ত্রীর কাছে রাতে কেন জিজ্ঞাসা করেছেন যে সে নাম্বার দিয়েছে কিনা? আপনি সত্যি করে বলেন তো, গতকাল বিকেলে নাদিম সাহেবের বাসায় কি হয়েছিল? ফাহিম বলল, নাতাশা আর আমার মেয়ে রুমকিকে আমি খুব ভালোবাসি। নাদিম সাহেব চলে যাওয়ার পর তার নাম্বার দিয়ে গিয়েছিলেন। বিকেলে আমার কাছে আর একটা কল আসে। কার কল? এক কনস্টেবল এসে সাজুকে ডাকলেন। ওসি সাহেব ডাকছে, জরুরি কথা বলতে চাই ফাহিম সাহেবের সঙ্গে। কথা বন্ধ করে সাজু ভাই ওসির সামনে গেল। ওসি সাহেবের নাম আকাশ শেখ। বসেন সাজু ভাই, চা খাবেন নাকি কফি? কফি হলে ভালো হয়, এক কাপ ঠান্ডা কফি। ডিবি অফিস থেকে হাসান সাহেব কল দিয়ে আপনার কথা বললেন। আসামির সঙ্গে কথা বলে কোনো লাভ নেই। শালা বারবার মিথ্যে কথা বলেন। কীরকম? এক এক সময় এক এক রকম কথা বলেন। তার দাবি, সে যখন সেখানে গিয়েছিল তখন নাকি একটা লোক পিস্তল হাতে রুমের মধ্যে ছিল। লোকটার গায়ে হলুদ টি শার্ট, কিন্তু আমরা 24 ঘন্টা সিসিটিভি ফুটেজ চেক করে কোনো হলুদ টি শার্ট পরা কাউকে ঢুকতে বা বেরোতে দেখিনি। পোশাক পরিবর্তন করতে পারে, হ্যাঁ হতে পারে। তাকে দেখানো হয়েছে, কিন্তু সে নিজেই সেখান থেকে কাউকে শনাক্ত করতে পারেনি। পরিকল্পনা করে দ্বিতীয় কোনো পথ ব্যবহার করতে পারে। হ্যাঁ পারে। আচ্ছা, এগুলো একটু দেখুন। সাজুর হাতে 3টি আলাদা নাম্বারের কল লিস্ট দেওয়া হলো। সাজু মনোযোগ দিয়ে সেদিকে তাকিয়ে রইল। কলম দিয়ে প্রতিটি কাগজে লেখা আছে ফাহিম, নাতাশা, নাদিম। তার মানে এদের 3 জনের নাম্বারের লিস্ট। সাজু ভাই ভালো করে দেখতে লাগলো। ফাহিমের কল, নাদিমের, আবার নাতাশার। ফাহিমের কল করার 18 মিনিট পর একটা নাম্বার থেকে নাদিমের ফোনে কল এসেছে। সেখানে 4 মিনিট 37 সেকেন্ড কথা হয়েছে। সাজুভাই লিস্টগুলো বের করে বাড়ির ফুটেজ চেক করতে বললেন। সেখানে দেখা যায় নাদিমের সঙ্গে কথা বলার 34 মিনিট পরে ফাহিম বাসায় গেট দিয়ে প্রবেশ করে। ফাহিমের কল করার টাইম আর গেটে দিয়ে প্রবেশ করার সময়ের পার্থক্য ছিল 34 মিনিট। সাজুভাই বলল, যদি ফাহিম সাহেব কথা সত্যি হয়ে থাকে, তাহলে নাদিম সাহেব মারা গেছে ফাহিম তার বাসায় যাবার 12 মিনিটের মধ্যে। কেন? কারণ ফাহিম সাহেবের সঙ্গে কথা বলার 18 মিনিট পর সে ওই নতুন নাম্বারের কথা বলে 4 মিনিট, সুতরাং 22 মিনিট। আর ফাহিম সাহেব যেই সময় প্রবেশ করছে সেটা 34 মিনিট। বুঝতে পারছি। আচ্ছা, আপনি কি আমার সঙ্গে নাদিমের বাসায় যাবেন? একটু ভালো করে দেখা দরকার। চলুন তাহলে। সেখান থেকে সব কিছু দেখে তারপর না হয় ফাহিমকে জিজ্ঞাসা করা যাবে। ঠিক আছে। নাদিমের রুমটা বন্ধ করে রাখা হয়েছে। সাজু ভাই ও ওসি সাহেব একবার রুমে প্রবেশ করলো। রুমে এখনো রক্তে শুকনো দাগ লেগে আছে। জানালা খোলা। সাজু জানালার কাছে গিয়ে দাঁড়ালো। সামনে একটা পুকুরের মতো স্থান। এখানে কোনো বাড়ি নির্মাণ হয়নি, কিন্তু এরপরে যে বাড়িটা, সেটা কেবল নির্মাণের কাজ চলছে। সাজু বেশ কিছুক্ষণ ধরে জানলার দিকে, বাইরে তার নির্মাণাধীন ভবনের দিকে তাকালো। ওসি সাহেব, জি। নাদিমের মোবাইল কোন জায়গায় ছিল? তার হাতে নাকি বিছানায়, না ফ্লোরে কোথাও? ফ্লোরে পড়েছিল। ডিসপ্লেটা ক্ষতিগ্রস্ত হয়নি। মনে হয় খুনি সেটা আঁচড় দিয়ে ভেঙে ফেলার চেষ্টা করেছিল। আমার মনে হয় আছাড় মানা হয়নি, ওটা তার হাত থেকে পড়ে গেছে। মানে? লাশ নেবার আগে যে ছবিগুলো তুলেছিলে সেগুলো মনে আছে? হ্যাঁ। আমি আপনাকে এখানে নিয়ে এসেছি, এটা একটা কারণ। কি কারণ? আমার সন্দেহ ছিল না লাদিমের লাশ যেভাবে পড়েছিল সেভাবে মনে হচ্ছিল কেউ তাকে জানলা দিয়ে গুলি মেরেছে। আমি কল লিস্টটা ভালো করে হিসাব করছি ভিন্ন কারণে। আমার ধারণা যিনি নাদিমকে গুলি করেছেন তিনি সেই সময় কল দিয়েছেন। কল দিয়ে গুলি করেছেন? ফাহিম সাহেব কল করার 18 মিনিট পর যে কল দিয়েছেন তিনি হয়তো নাদিমকে জানালার কাছে যেতে বলেছেন। হতে পারে লোকটা নাদিমের পরিচিত, তাই সে জানলার কাছে এসেছে। আর সেই খুনি সেই নির্মাণাধীন ভবনের আগে থেকে প্রস্তুতি নিয়েছিল। নাদিম জানলার খুলেছে, খুনি গুলি করেছে। নাদিমের হাত থেকে মোবাইল ছিটকে পড়ে গেছে। কিন্তু ফাহিম সাহেবের বক্তব্য, রুমের মধ্যে কাউকে পিস্তল হাতে দেখেছে, তারপর হুমকির বার্তা ইত্যাদি। এসব তাকে থানায় গিয়ে জিজ্ঞাসা করতে হবে। আপাতত চলেন এই বিল্ডিং থেকে ঘুরে আসি। মিস্ত্রিরা কাজ করে, সেদিকে বিকেলে অপরিচিত কাউকে প্রবেশ করতে দেখেছে নাকি? চলুন। রাজিয়া নিবাস। বিল্ডিংয়ের কাজ চলমান, তবুও বিশাল সাইনবোর্ড লাগিয়ে বাড়ির নাম জানানো হচ্ছে। সাজুভাই ও ওসি সাহেব ভিতরে গেলেন। বরিশালের এক বৃদ্ধ লোক দেখাশোনার দায়িত্বে আছেন। নির্মাণ কাজ চলছে, তবুও বাউন্ডারি দিয়ে আটকানো, তবে সেটা টিনের। সুতরাং কেউ প্রবেশ করলে তাকে মেইন গেট দিয়ে টিনের দরজা সরিয়ে তারপর প্রবেশ করতে হবে।
লোকটা সবেমাত্র বিল্ডিংয়ের কিছু গাঁথুনি পানি দিয়ে ভিজিয়ে এসেছে। পুলিশ দেখে সামান্য ভড়কে গেল। সাজু বলল, আপনি কি দিনের বেলায় দায়িত্বে থাকেন? হ্যাঁ, আমি থাকি। গতকাল বিকালে এখানে কে এসেছিল? আমি এসেছিলাম। সাজু খেয়াল করলো যে লোকটা শুদ্ধ বলার চেষ্টা করছে, তবু দুই একটা বাক্য সাজাতে পারছে না। আপনি কি জানেন এই বাড়িতে, আপনাদের এই বাড়ির পরের বাড়িতে গতকাল একজন খুন হয়েছে? যা জানি। গতকাল বিকেলে আপনাদের বিল্ডিংয়ে কোনো অপরিচিত কাউকে দেখেছেন? সেরকম তো কাউরে দেখি নাই। তয় বিকালে লিফট কোম্পানি দিয়ে ৩ জন লোক আসছিল। তারপর? তারা কি নিচে কথা বলে চলে গেছে নাকি উপরে গেছে? উপরে গেছে। বলে যে, আমরা একটু দেখি, সবকিছু সমস্যা নেই। ভালো লাগলে নিবেন, আবার আপনার মালিককে এর কাছে কার্ড দিবেন। আপনি তাদের সঙ্গে উপরে গেছেন? যে না, তারা গেছে। আমি নিচেই ছিলাম। সবাই কি পুরুষ ছিল? না, একজন মেয়ে মানুষ ছিল আর দুজন পুরুষ। সাজু ভাই বলল, নাদিম যে খুন হয়েছে সেই রুম বরাবর গিয়ে দেখতে হবে। চলেন ওসি সাহেব। ওসি সাহেব বলল, ৩ জন অপরিচিত যারা এসেছে তাদের মধ্যে কি কেউ কাজটা করেছে নাকি তারা ৩ জনই জড়িত ছিল? আগে একটু ঘুরে ফিরে দেখি। আমার তো মনে হয় এখানে কয়েকজন জড়িত। না হলে এভাবে সূক্ষ্ম পরিকল্পনা কিভাবে হয়? চলুন তবে উপরে গিয়ে ঘটছিল দেখে আসি। সাজু ভাই ও ওসি সাহেব দারোয়ানের সঙ্গে সঙ্গে নিজেও উপরে গেলেন। নাদিম যে রুমে ছিল ঠিক তার বরাবর চতুর্থ তলায় এই ভবনে দাঁড়িয়ে আছে এরা ৩ জন। ইলেকট্রিক মিস্ত্রিরা দেওয়াল কেটে বিদ্যুতের সংযোগ দেওয়ার পাইপ লাগিয়েছে। মেশিন দিয়ে ইট কাটার কারণে পুরো ফ্লোর ইটের লাল রাবিশগুলো গুড়ি গুড়ি ছড়িয়েছে। বেশ কিছু পায়ের ছাপ হতে পারে যারা কাজ করেছে তাদের পায়ের ছাপ, কিন্তু লিফট কোম্পানি থেকে আসা ৩ জন অপরাধী হয়ে থাকতে পারে এদের পায়ের ছাপ। সাজু ভালো করে দেখতে লাগলো। তাকে এখান থেকে ওই ৩ জনের ছাপ শনাক্ত করতে হবে। পুরো ফ্লোর শুকানো, মনে হয় উপরে ইটের ছাদ চলছে। এখানে কেউ নেই। বিদ্যুৎ লাইনের পাইপ সেট করার পর দেওয়াল প্লাস্টার হবে। ওসি সাহেব হঠাৎ করে লক্ষ্য করলেন সাজু ভাই মুচকি হাসছে। তিনি কিছু জিজ্ঞাসা করার আগে সাজু বললেন, এখান থেকে বের হয়ে ফাহিম সাহেবের অফিসে যেতে হবে আমাদের। কোনো বিশেষ কারণ আছে? আমার ধারণা ফাহিম সাহেবের কল করার শেষ ১৮ মিনিট পর যিনি কল করেছেন তিনি অপরিচিত কেউ নয়। তাহলে কে হতে পারে? নাতাশা, রুমকির মা। ওনার মেয়ে এখন যার কাছে আছে সেটাও বের করতে হবে। নাতাশা মানে ফাহিম সাহেবের স্ত্রী? হ্যাঁ। সন্ধ্যা ৭টা। হাসপাতালের কেবিনে নাতাশার সামনে মুখোমুখি বসে আছে রামিসা। নাতাশা ফল খাচ্ছে। রামিসা কোনো প্রশ্ন না করে চুপচাপ অপেক্ষা করছে। নাতাশা বলল, আমি আমার যা বলার ছিল সব কিছু সাজু ভাইয়ের কাছে বলে এসেছি। পুলিশের কাছেও অনেক কিছু বলতে হয়েছে। আপনি নতুন করে কি বলতে এসেছেন বুঝতে পারছি না। রামিসা বলল, আমিও জানি আপনি অনেক কিছু বলেছেন, কিন্তু আমি এটাও জানি যে আপনি সব কিছু বলেননি। তাই যেগুলো বাকি আছে সেগুলো জানার জন্য এসেছি। কি জানতে চান? আমার তো বলার মতো আর কিছু নেই। পুলিশ আর সাজু সাহেবকে যখন আপনাকে প্রশ্ন করেছে, আপনি তখন একবারও আপনার স্বামীর অফিসে যাবার কথা বলেননি। আমি তো প্রায় ফাহিমের অফিসে যাই। গতকাল নাদিম সাহেব যখন আপনার স্বামীর অফিসে যায়, তারা দুজন মিলে যখন কথা বলে, ঠিক সেই মুহূর্তে আপনি সেখানে গিয়েছেন। আপনি কিভাবে জানলেন? আমি কিভাবে জানি সেটা আপনার জানার বিন্দু পরিমাণ দরকার নেই। কিন্তু আমার কথা সত্যি নাকি মিথ্যা সেটা জানতে চাই। হ্যাঁ, গিয়েছিলাম। কিন্তু আমার একটু কাজ ছিল বাইরে। তাই অফিসে গিয়ে যখন শুনলাম যে ফাহিম কার সাথে যেন মিটিং করছে, তখন আমি অফিস থেকে বের হয়েছি। আবার মিথ্যে কথা? এটাই সত্যি। না, এটা সত্যি নয়। আপনি অফিস গেলে কোনো রকম পারমিশন ছাড়া আপনার স্বামীর রুমে চলে যেতে পারেন, কিন্তু গতকাল সেই পারমিশন ছিল না। আপনার স্বামীর পিএ আপনাকে নিষেধ করেছেন। আপনি তখন ম্যানেজারের রুমে গিয়ে সিসিটিভি ফুটেজ দেখেন। সেখানে আপনি নাদিম আর আপনার স্বামীকে দেখতে পান। ও মাই গড! এসব তথ্য আমি বের করিনি। এগুলো সব সাজু ভাই বিকেলে অফিসে গিয়ে জানতে পেরেছে। আপনি মিথ্যের জালে জড়িয়ে যাচ্ছেন। সত্যি কথা তাড়াতাড়ি বললেন বিপদ কিন্তু এখনও থেকে আরও ঘনীভূত হবে। আমরা আপনার মেয়ে রুমকিকে খুঁজে বের করেন, তারপর না হয় আমাদের দোষ খুঁজবেন। আপনারা সব কিছুই একসঙ্গে করব। আপনার সন্তান আপনি যে কোনো স্থানে নিরাপদে লুকিয়ে রেখেছেন। সেজন্য আমাদের ওই বিষয়ে আগ্রহ একটু কম। তবুও অভিযান চালাচ্ছি। কি বলছেন এসব? আমি কেন রুমকিকে কিডন্যাপ করতে যাব? সন্দেহ থেকে বাঁচার জন্য? সাজু ভাই কোথায়? তিনি আপনার দলীয় আরেকজনের সঙ্গে দেখা করতে গেছেন। মানে? আপনার সঙ্গে পড়াশোনা করতো? আমি তো নাম জানি না। সাজু সাহেব সেখানে গেছেন। আমি আর আমার স্বামী কেউ নাদিমকে খুন করিনি। তাহলে গতকাল বিকেলে অপরিচিত নাম্বার দিয়ে নাদিমকে কল করেছিলে কেন? ৪ মিনিট ৩৭ সেকেন্ড কথা বলেছ, তারপর কি গুলি করেছো, তাই না? রামেশের কথা শুনে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল নাতাশা।
বিড়বিড় করে বলল, আমি কল করিস এটা ঠিক, কিন্তু আমি গুলি করিনি। রামিসা বলল, আপনি নাদিমের কাছে কল করেছিলেন কেন, তাও আবার নতুন নাম্বার দিয়ে? নাতাশা এবার কেঁদে উঠল। রামিসা চুপচাপ তার দিকে তাকিয়ে রইল। নাতাশা যেন হঠাৎ করে গভীর সমুদ্রে তলিয়ে যাচ্ছে, কোনো মতে নিজেকে সামলে নিল। বলল, অফিসে বসে ফাহিমের সঙ্গে নাদিমের সকল কথোপকথন শুনতে পাই। হঠাৎ করে নাদিম কেন আমার স্বামীর কাছে গেল, আর নতুন করে তার উদ্দেশ্য কী, এসব জানার জন্য নাদিমের সঙ্গে কথা বলতে কল করেছিলাম। 4 মিনিট 37 সেকেন্ড কথা হয়েছিল। তারপর কল কেটেছিল কে, আপনি নাকি নাদিম? নাদিম কেটে দিয়েছিল। কল কেটে মোবাইল বন্ধ করে দিয়েছিল। আপনাদের মধ্যে কীরকম কথা হয়? আমি ওকে জিজ্ঞাসা করলাম আমার স্বামীর সাথে দেখা করার কারণ কি, তারপর আমার বাবার কাছ থেকে কত টাকা নিয়ে আমার জীবন থেকে চলে গেছে ইত্যাদি। আপনার মেয়ে কিডন্যাপ করার কোনো হুমকি সে দিয়েছে? না। আপনি কল করার 18 মিনিট আগে আপনার স্বামী তাকে কল করেছিল। আহ আমি সেটা জানতাম না। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। সাজু ভাই এলে হয়তো আবারও নতুন করে কিছু জিজ্ঞাসা করতে পারে। আপনার স্বামী স্ত্রী দুজন মিলে সব কিছু গণ্ডগোল করে দিয়েছেন। আমার মেয়ে, আপনার মেয়েকে বাঁচানোর জন্য মিথ্যে কথা বলে হয়রানি করেছেন, তাই না? না, বিশ্বাস করুন, এরকম কিছু না। আমার কাছে প্রশ্ন করার মতো আর কিছু নেই। বাদবাকি সব সাজু ভাই এসে বলবে। কেবিন থেকে বের হয়ে গেল রামিসা। হাসপাতাল থেকে বের হয়ে সিএনজি নিচে সরাসরি আপুর বাসায় যাওয়ার রওনা দিল। নাতাশাদের বাসার দারোয়ান বরাবর একই কথা বলে যাচ্ছেন, ফাহিম সাহেবকে পুলিশ যখন ধরে নিয়ে যায় তখন পুলিশ ছাড়া আর কোনো মানুষ গেট দিয়ে প্রবেশ করেনি। সাজু ভাই ও দারোগা আকাশ শেষ দুজন মিলে ফাহিমের ফ্ল্যাটে গেল। উপর থেকে ফাহিমের বন্ধু পাবেল সাহেবকে ডেকে আনা হলো। সাজু ভাই বললেন, গভীর রাতে যখন পুলিশ আসে তখন আপনি কিভাবে জানতে পেরেছেন? আমি তখন ব্যালকনিতে বসে আছি, হঠাৎ করে বাসার সামনে পুলিশের গাড়ি দেখে অবাক হলাম। তারপর ইন্টারকমে দারোয়ানকে কল দিয়ে জানতে পারলাম একটা ভেজাল আছে। মানে? আপনি যদি পুলিশ দেখে দারোয়ানকে কল দিতে জানতে পারেন, তাহলে উপরতলা থেকে ফাহিম সাহেবের ফ্ল্যাটে আসতে আপনার সময় লাগবে সর্বোচ্চ 2 মিনিট। সেরকমই তো লেগেছিল। পুলিশ বাড়ির ভিতরে প্রবেশ করে, তারপর এসে কলিং বেল বাজালো। দরজা খোলা হলো। ফাহিম সাহেবের সঙ্গে কথা বলা হলো। সব মিলিয়ে 20-25 মিনিটের কম হবে না, তার চেয়ে আরও বেশি হতে পারে। তাহলে আপনারা 2 মিনিট কই? পাভেল সাহেবের স্ত্রী বললেন, আসলে উনি প্রথমে একটু সিদ্ধান্তহীনতায় ভুগছিলেন। আসবো কি আসবো না, এরকম চিন্তা করতে করতে সময় কেটে যায়। আচ্ছা, আপনার কথা মেনে নিলাম, কিন্তু যখন আপনার স্বামী জানলেন যে ফাহিমের বাসায় পুলিশ এসেছে, তখন অন্তত ফাহিমের নাম্বারে একটা কল দেবে, তাই না? আমরা তো এটাই করি সচরাচর। কেন, পুলিশ এসেছে কী কারণে ইত্যাদি জানার জন্য। আমাদের কারো মোবাইলে ব্যালেন্স ছিল না। সাজু একটু চুপ করে রইলেন। তারপর দারোগা আকাশ শেখকে বললেন, পাবেল সাহেবের নাম্বারটার কল লিস্ট চেক করে দেখবেন সেই রাতে তিনি ওই সময় কারোর সঙ্গে কল দিয়ে কথা বলেছেন কি না। অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল ফাহিম সাহেবের বন্ধু পাবেল রহমান। সাজু আর সময় নষ্ট করতে চাইল না। রামিসা কিছুক্ষণ আগে টেক্সট করেছে, তার বোনের বাসায় যেতে বলেছে। জরুরি কথা আছে, কি জরুরি কথা সেটা বলেনি। তাই এখন থেকে বের হয়ে বাইক নিয়ে সরাসরি রামু অপুর বাসায় রওনা দিল সাজু ভাই। দরজা খুলে মুখ মলিন হয়ে দাঁড়িয়ে আছে রামিসা। সাজু ভেতরে যাওয়ার পথ পাচ্ছে না। কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থেকে দরজা থেকে সরে গেল। রামিসার সঙ্গে ড্রয়িং রুমে গিয়ে বসলো সাজু। রামিসা কিছু না বলে ভিতরে চলে গেল। সাজু ভাই তার সামনে রাখা আজকের সকালের পত্রিকা হাতে টেনে নিল। 2 মিনিট ধরে রামিসার বাবা ড্রয়িং রুমে এসে সাজুর সামনে বসলো। সাজু ভাই দাঁড়িয়ে সালাম দিলেন। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি, বসো বাবা। সাজু বসলো। রামিসাকে এখানে দেখা যাচ্ছে না। সাজু একটু ইতস্তত করতে লাগলো। রামিসার বাবা নিজেই আবার বললেন, তোমার বাড়ির সবাই কেমন আছে? সবাই ভালো। সাজু মোবাইল বেজে উঠলো। অনুমতি নিয়ে সেখানে কলটা রিসিভ করলেন সাজু। মিনিট খানেক কথা বলে কলটা কেটে গেল। তবে তার কথা বলার ভঙ্গিতে আঙ্কেল বুঝতে পেরেছে সাজুকে এক্ষুনি যেতে হবে। তোমাকে কি এক্ষুনি বেরোতে হবে? একটু তাড়া ছিল আঙ্কেল, একটা খুনের তদন্ত চলছে, সেদিকে একটু ব্যস্ত। আমি 5 মিনিটের মধ্যে কথা শেষ করব বলে আঙ্কেল, সমস্যা নেই। দেখো বাবা, আমি আমার ছোট মেয়ে রামিসাকে খুব ভালোবাসি। আমি জানি তোমরা দুজন দুজনকে অনেক ভালো বন্ধু। একজন আরেকজনকে খুব ভালো করে চেনো। জি, তুমি খুব একটা ভালো ছেলে, কিন্তু সবসময় আমার একটা ভয়ের মধ্যে থাকতে হয়। ঠিক বুঝলাম না আঙ্কেল। তোমার যে পেশা, এতে সবসময় টুকিটাকি কিছু বিপদের সম্ভাবনা থাকে। শত্রুদের সঙ্গে তোমার কাজকর্ম, তাদের নিয়ে তোমার সব কিছু। তাই আমি আমার মেয়েকে এরকম বিপদের মধ্যে রাখতে চাই না। আচ্ছা, ডিটেকটিভ পেশা না হয়েও তোমার যদি যে কোনো একটা পেশা হতো, তাহলে আমি হাসতে হাসতে আমার মেয়েকে তোমার হাতে তুলে দিতাম। বুঝতে পারছি আঙ্কেল, এটা আমার পেশা নয়, নিজের শখ থেকে এটা করা।
তাছাড়া নিজেকে এক প্রকার ব্যস্ত রাখার এটা কৌশল। হ্যাঁ, ঠিক আছে, কিন্তু তুমি তো পুরোপুরি এটা ছেড়ে দিয়ে নতুন কোনো পেশায় নিজেকে জড়াবে না, তাই না? সেরকম ইচ্ছে নেই, টাকা পয়সার প্রতি তেমন কোনো আগ্রহ নেই। বাবা লন্ডনে আছে, গ্রামের বাড়িতে দাদা দাদি এখনো জীবিত। আজ এখানে, কাল, এরকম চলছে জীবন। সেজন্য আমি বলেছিলাম, এই ব্যাপারে রামিসার সঙ্গে কথা বলেছেন? হ্যাঁ, তার মতামত কি? সে আমাকে সম্মান করে, বাবা হিসেবে আমার কথা সে রাখবে। ঠিক আছে, তবে আপনার কাছে অনুরোধ যে আমাদের মাঝে মাঝে যোগাযোগ হবে। জীবনসঙ্গী হবে না তাই বলে যে যোগাযোগ বন্ধ করতে হবে এমনটা নয়, বন্ধু বজায় থাকুক। সেটা অবশ্যই। আমি তাহলে আসি। দাঁড়াও, রামিসাকে ডাকি, একটু নাস্তা করে যাও। থাক, ডাকতে হবে না, আমার একটু তাড়াতাড়ি যেতে হবে। এক নিরপরাধ ব্যক্তি জেলে আছেন, তার স্ত্রী হাসপাতালে, আবার তার 5 বছরের বয়সী মেয়ে কিডন্যাপ হয়েছে। মেয়েটাকে উদ্ধার করতে হবে, তাই এখনই যাব। ঠিক আছে বাবা, আবার দেখা হবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন আঙ্কেল। খুব দ্রুত দরজা খুলে বের হয়ে গেল সাজু ভাই। বাঁচার নিচে এসে বাইক নিয়ে গেট দিয়ে বাইরে এসে রাস্তায় নামলো। হঠাৎ কি মনে করে তিনতলায় বেলকনির দিকে তাকালো। রঙিন লাইটের আলোতে কেউ একজন দাঁড়িয়ে। চিনতে মোটেই অসুবিধা হলো না সাজু ভাইয়ের। পকেটে মোবাইলে মেসেজ আসার শব্দ হলো। মোবাইলে বের করে চেক করলেন। সাবধানে থাকবেন সাজু ভাই, যেখানে থাকবেন নিজের খেয়াল রাখবেন। মোবাইল রেখে বাইক স্টার্ট দিলেন। তাকে এত দ্রুত দেখ যেতে হবে নাদিম যেখানে খুন হয়েছে তার ঠিক অপোজিটে বিল্ডিংয়ে। সব কিছু ঠিক থাকলে আজ রাতের মধ্যে খুনিকে পাওয়া যাবে। যে বিল্ডিং থেকে নাদিমকে গুলি করা হয়েছিল সেই বিল্ডিংয়ের দারোয়ানকে গ্রেপ্তার করা হলো। দারোগা আকাশ শেখ লোকটাকে গাড়িতে করে তুলে আনলেন। সাজুভাই বলল, আপনার মেয়েকেও তার জামাইসহ গ্রেপ্তার করা হয়েছে। তিনজন মিলে যে পরিকল্পনা করে এগিয়ে গিয়েছেন, সবটাই প্রশংসার। বৃদ্ধ কিছু বললেন না। পুলিশের গাড়ি এগিয়ে যাচ্ছে, তাদের পিছন পিছন থানায় যাচ্ছে সাজুভাই। শেষটা যদিও তার জানা, তবুও এদের মুখ থেকে শুনতে ইচ্ছা করছে। সাজুর সবচেয়ে বেশি রাগ নাতাশা ও তার স্বামী ফাহিমের উপর। দুজন মিলে ঘটনার সত্যতা গোপন করতে গিয়ে গোলমাল করে ফেলছে। একটা মিথ্যা লুকোনোর জন্য অনেকগুলো মিথ্যে বলতে হয়। মানুষ প্রয়োজনের তুলনায় বিনা প্রয়োজনে মিথ্যে কথা বেশি বলে। নাতাশার বাসা থেকে বের হয়ে রামিসা আপুর বাসায় যাবার সময় হঠাৎ বাইক দাঁড় করান সাজু ভাই। মোবাইল বের করে দারোগা আকাশ শেখকে কল দিয়ে পুনরায় ওই বাসায় যেতে বলে। পাবেল সাহেবের বাসা ভালো করে অনুসন্ধান করতে দেয় সাজু ভাই। পাবেল সাহেব আর তার স্ত্রীর কথা বেশ অবাক করে তাকে। পাভেলের স্ত্রীর মুখটা যেন পরিচিত পরিচিত মনে হচ্ছে। হঠাৎ তার সঙ্গে মনে পড়ে দারোয়ানের সঙ্গে দেখা করতে যাবার সময় সেই বিল্ডিংয়ের সামনে এই মেয়েকেই দেখেছিল সাজু। আর তখনই চট করে সাজু কল করে আকাশ শেখকে। পাভেলের বাসা থেকে রুমকিকে পাওয়া যায়। গতকালে এরকম ঘটনার পরে সারাদিন চেষ্টা করেও রুমকিকে বাসা থেকে বের করার সুযোগ পায়নি স্বামী স্ত্রী কেউ। রুমকিকে তার বাবা মার জন্য কান্না করছে বলে তাকে ওষুধ দিয়ে ঘুমানোর ব্যবস্থা করা হয়েছে। রামিশেষের বাবার সঙ্গে কথা বলার সময় দারোগা কল দিয়ে জানায় রুমকিকে পাওয়া গেছে। আর তখনই সাজু তাদেরকে ওই দারোয়ানের কাছে যেতে বলে। পুলিশ এসে তাকে ধরতে ধরতে সাজু নিজেও চলে এসেছে। পাভেল যেন বাকরুদ্ধ হয়ে গেছে, কিন্তু তার স্ত্রী রাগে গজগজ করে আর ফুলছে। ফাহিম কিছুটা জানতে পেরে অবাক। রুমকিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে শুনে আনন্দিত মনে হচ্ছে তাকে। থানাতে পরপর দুবার বমি করে সাজু। এরপর তিনজনের কাউকে প্রশ্ন করার শক্তি নিজেই পাচ্ছে না। দারোগা আকাশ বারবার জিজ্ঞাসা যতটুকু ফাইনাল রেকর্ড করেছে তা হলো, বৃদ্ধ হয়ে দারোয়ান পাভেলের শ্বশুর। তার স্ত্রী ও শ্বশুর দুজন মিলে 8 বছর আগে মারা যাওয়া পাভেলের স্ত্রী বড় ভাইয়ের হত্যার প্রতিশোধ নিয়েছে। পাভেলের স্ত্রীর নাম পপি। ভার্সিটির মধ্যে কোনো একটি বিশেষ কারণে পপির বড় ভাই মারা যায়। রহস্যজনক মৃত্যু হলো, কেউ তখন মৃত্যুর রহস্য বের করতে পারেনি। কিন্তু বছরখানেক আগে হঠাৎ তারা জানতে পারে যে নাতাশা ও নাদিম পপির ভাইয়ের মৃত্যুর জন্য দায়ী। তারপর থেকে পরিকল্পনা শুরু। 2 মাস আগে হঠাৎ নাদিম যেখানে থাকতো সেখানে দারোয়ান হয়ে চাকরি নেয় পপির বাবা। তারপর থেকে পরিকল্পনা শুরু হয় আরেকটু ভিন্ন। ঘটনাচক্রে জড়িয়ে ফেলে ফাহিম ও নাতাশা। খুন করে খুনের অপরাধ অন্যের ঘাড়ে দেবার নিখুঁত চিন্তা করে তিনজনে মিলে। পাভেলের আপত্তি করে ঠিকই, কিন্তু স্ত্রীর জন্য কিছু বলে না। নাদিম সেদিন ফাহিমের সঙ্গে দেখা করার জন্য গেছে সেটা জানতে পারে পপি। তারপর বাবার কাছে কল দিয়ে বলে সুযোগের সদ্ব্যবহার করে ফেলতে হবে। বিকেলে জানলার পাশে নাদিম আসে নিচ থেকে। সেটা দেখা দুটো সাইলেন্ট লাগানো পিস্তল দিয়ে গুলি করে পপির বাবা। সব কিছু তারপর স্বাভাবিকভাবে গ্রহণ করে ওরা। রাতে ফাহিমের বাসায় পুলিশ যাবার সময় আঁতকে ওঠে পাভেল ও তার স্ত্রী। কিন্তু পরক্ষণে বুঝতে পারে তাদের প্ল্যান সাকসেসফুল হয়েছে। ঝামেলা আর একটা পাকাপোক্ত করার জন্য সেই রাতে সুযোগ বুঝে রুমকিকে নিজ
থেকে নিজের বাসায় নিয়ে যায় পাবেল। নাতাশা নিচতলা থেকে এসে মেয়েকে না পেয়ে কান্না করে। তখন স্বামী স্ত্রী দুজনে আবার এসে উপস্থিত হয়। সাজুর মাথা ঘুরছিল, ফাহিম সাহেবের দিকে তাকিয়ে বলল, মাঝখান থেকে আপনারা স্বামী স্ত্রী দুজনে নাটক করেছেন। এরা তিনজনে কেউ পেশাদার নয়, তাই খুঁজে বের করা সহজ হতো। কিন্তু আপনি আর আপনার স্ত্রী যে হয়রানি করেছেন তার শাস্তির ব্যবস্থা করতে হবে। আপনাদের বিরুদ্ধে পুলিশ নিজেরাই মামলা করবে। আর কোনো কথা না বাড়িয়ে দ্রুত থানা থেকে বেরিয়ে গেল সাজু ভাই। এখনই হাসান ভাইয়ের বাসায় যেতে হবে। তাদের কাছ থেকে বিদায় নিয়ে আজ রাতের মধ্যে গ্রামের উদ্দেশ্যে রওনা দেওয়ার পরিকল্পনা আছে। রাতের মধ্যে সাজু ভাই রওনা দিতে পারল না। আপন ভাইয়ের মতো বড় ভাই হাসান ও তার স্ত্রী দুজন মিলে তাকে রেখে দেয়। সারাদিনের ক্লান্তি আর অসুস্থতার জন্য তাড়াতাড়ি ঘুমিয়ে যায়। সকাল ৮টার দিকে সাজুর ঘুম ভাঙে বাবার কল পেয়ে। মোবাইল স্ক্রিনে বাবার নাম দেখে অবাক হয়। লন্ডনে স্থায়ী সময় এখন রাত ৩টা। এত রাতে বাবার জেগে থাকার কথা নয়। আপনি কেমন আছেন? আমি ভালো। একটা স্বপ্ন দেখে ঘুম ভেঙে গেল। তুই কেমন আছিস বাবা? আমি ভালো। আপনি এত রাতে কল দিবেন বুঝতে পারিনি। আমাদের এখানে তো সকাল ৮টা বেজে। তুই কোথায়? ঢাকায়। আজ বাড়ি যাবি? সাজু শোন, বলেন। আমার কাছে এসে থাকা যায় না বাবা? যায়। আমি চাই না আপনার কাছে থাকতে। আমাকে তোর ভালো লাগে না, তাই না? চুপচাপ। ঠিক আছে, সাবধানে থাকিস। আব্বু শোনো, বলো। মায়ের পর এই পৃথিবীতে আমি আপনাকেই বেশি ভালোবাসি। মাকে বেশি ভালোবাসতাম, মাত্র 5 বছর বয়সে মা মারা গেল। সেজন্য আমি আর আপনার কাছে যাইনি। আপনাকে যদি হারিয়ে ফেলি তাই। বাবা আমি কল রাখি তাহলে। সাজু শোন। জি বলেন। তোকে দেখতে ইচ্ছে করছে। সাজু কল কেটে দিল। জানলা দিয়ে রোদের কিছু আলো বিছানায় পড়ছে। বেশ চমৎকার সেই আলোমাখা আকাশের দৃশ্য। বাতি বন্ধ করে মশারির মধ্যে বসেছিলাম। হঠাৎ করে বাতি জ্বলে উঠল। আমার রুমমেটের নাম সবুজ। সবুজ ভাই বললেন, এখনো ঘুমাও নাই সাইফুল ভাই? ঘুম পাচ্ছে না তাই। শাহরি খেতে হবে। চলেন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। আপনি ঘুমাবেন? হ্যাঁ। তাহলে আপনার ফোনটা একটু দিবেন? গল্প লিখতে ইচ্ছে করছে খুব, কিন্তু সপ্তাহখানেক ধরে মোবাইল নেই। আপনার ফোন দিয়ে লিখতে পারতাম। সাজু ভাইয়ের মোবাইল দিয়ে গল্পটা শেষ করার চেষ্টা করছে। মাসখানেকের বেশি সময় পেরিয়ে গেছে। কাহিনী সব কিছু ভুলে গেছি। কিভাবে পরিকল্পনা করে রেখেছিলাম সব কিছু ভুলে গেছি। তারপর নতুন করে চেষ্টা করছি, অনেকটা হাত পা বেঁধে রাখার মতো একটা যন্ত্রণা নিয়ে। জীবনটা শেষ মুহূর্ত পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সমাপ্ত। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।